আসসালামু আলাইকুম সকলকে। প্রতিদিনকার মতন আমি মামুন আশিক আপনাদের সামনে হাজির হয়েছি গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার কুইজ শো কে নিয়ে প্র্যাকটিস শো নিয়ে আমরা আজকে প্রতিদিনকার মতন আজকে আপনাদের সাথে আমরা অনেকগুলা প্রশ্ন প্র্যাকটিস করব, আপনাদের কাছ থেকে উত্তর জানবো, গল্প করব এবং ওই প্রশ্নগুলো সম্পর্কে একটু ব্যাখ্যা জানার চেষ্টা করব। তো আপনারা সকলেই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে আমাদের জানাবেন। আমরা এখনই আমাদের প্র্যাকটিস শোটি শুরু করব। তো আপনাদের সকলের প্রতি অনুরোধ, আপনারা আমাদের কথা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং আমাদের স্ক্রিন ঠিকমতো দেখতে পাচ্ছেন আমাদের একটু জানাবেন। আপনারা সকলেই জানেন গুরু ক্লাব অ্যাপের পক্ষ থেকে আমরা প্রতিদিন সকাল 11টায় একটি প্র্যাকটিস শো আয়োজন করি এবং বিকাল 3টায় আমরা হচ্ছে আপনার কুইজ শো আয়োজন করি এবং 7টায় একটি মডেল টেস্ট আয়োজন করি। তো যাই হোক, অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আশা করি সময় যাওয়ার সাথে সাথে আমাদের সাথে অনেকেই আরো যুক্ত হবেন এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আমাদের আজকের শো শুরু করতে যাচ্ছি। তো আপনাদের সকলকে সাথে নিয়েই আমরা আজকে আমাদের প্র্যাকটিস শো শুরু করব। তো আজকে আমরা দেখা যাক, আমরা এই যে কোনো একটি বিষয় সিলেক্ট করব, একটি বিষয় সিলেক্ট করে আমরা আমাদের প্র্যাকটিস শো শুরু করব। আপনারাও আপনাদের এক গুরু ক্লাব অ্যাপ থেকে আপনারা কিন্তু যখন তখন আমাদের এইভাবে আমাদের মতন করে প্র্যাকটিস শো গুলো করতে পারেন। তো আমরা আজকে যে কোনো একটি বিষয় সিলেক্ট করব, যে কোনো একটি বিষয় সিলেক্ট করে তারপরে আমরা হচ্ছে আমার ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করা শুরু করব। তো আমরা ভূগোলটা দেখতে পারি। তো আজকে আমরা ভূগোলটা দেখব এবং বাংলাদেশ বিষয়াবলীটাও থাক। আমরা দুটি বিষয় একসাথে কম্বাইন করে দেখব এবং আপনাদের সকলের সাথে আমরা আসলে আজকে প্র্যাকটিস করব। তো আমরা শুরু করছি। আপনাদের আজকে আমাদের প্র্যাকটিস সেশনের প্রথম প্রশ্ন আপনাদের সকলের জন্য, বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? যমুনা সেতু, পদ্মা সেতু, মুক্তারপুর সেতু, শীতলক্ষ্যা সেতু। প্রথম কোশ্চেনটাই তুলনামূলকভাবে সহজ এসেছে মনে হচ্ছে। আপনারা সকলেই উত্তর দিবেন, বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? আপনাদের সকলের কাছ থেকে কমেন্টে উত্তর আশা করছি, আপনারা উত্তর দিবেন। বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? যমুনা সেতু, পদ্মা সেতু। আমরা জানি চারটি সেতু সম্পর্কেই সকলে হয়তো কম বেশি। যমুনা সেতু বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা যায়। উত্তরবঙ্গে ঢুকতে গেলে আপনার হচ্ছে যমুনা সেতু হয়ে আপনাকে কি করতে হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পদ্মা সেতু একটা ভাইটাল ইনফ্রাস্ট্রাকচার। দক্ষিণবঙ্গের 21টি জেলার সাথে সংযোগ প্রদান করেছে এটি। শীতলক্ষ্যা সেতু রাজধানীতে ঢোকার ক্ষেত্রে, বিশেষ করে ঢাকা সিলেট, ঢাকা চিটাগাং এই রাস্তার ক্ষেত্রে নারায়ণগঞ্জ হয়ে, তো শীতলক্ষ্যা সেতুটাও খুবই ইম্পর্টেন্ট। অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন, মোহাম্মদ তৌহিদ হোসেন বলছেন পদ্মা সেতু। আমরা দেখবো আপনার উত্তরটি সঠিক কিনা। আমরা এখনই হয়তো সঠিক উত্তরটি দেখে নিব এবং শুধু সঠিক উত্তরটি দেখবো না, আমরা তার ব্যাখ্যাটাও দেখব যে উত্তরটি কেন সঠিক। তো যেহেতু পদ্মা সেতুর কথা আসছে, তো আমারও মনে হচ্ছে এটা পদ্মা সেতু। আমি সিলেক্ট করে দেখি উত্তরটি সঠিক হয় কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। পদ্মা সেতু এটি বাংলাদেশের এখন বর্তমানে দীর্ঘতম সেতু, যেটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং এটার প্রস্থ হচ্ছিল 18.10 মিটার। সো এটি একটি দ্বিতল সেতু। তো আমরা সকলেই জানি এটি স্টিল কংক্রিটের একটি কম্পোজিট সেতু। তো এবং এটির অ্যাপ্রোচ রোড এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়ের সাথে এটি সংযুক্ত হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেস হাইওয়েকে দুই প্রান্তে সংযুক্ত করেছে। তো 55 কিলোমিটার যে আমাদের জানি এক্সপ্রেস হাইওয়ে, তো 55 কিলোমিটার এক্সপ্রেস হাইওয়েকে এই 6.15 কিলোমিটার পদ্মা সেতুটি আসলে সেতু বন্ধন করেছে।
এবং আমি যেটা বলছিলাম যে এখন ব্যাখ্যায় আমাদের লেখা থাকবে এগুলা, যে এটি দেশের দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ স্থাপন করেছে, এবং এটা আমরা যেটা বলতেছিলাম যে এটা একটা ভাইটাল রিসোর্স আমাদের দেশের জন্য, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচারের জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে থাকার জন্য। আমরা এইভাবেই প্রতিটি প্রশ্নের হয়তো ব্যাখ্যা শুনবো, ব্যাখ্যা দেখবো, আপনারাও জিনিসটা শিখবেন, আমরাও জিনিসটা শিখবো। একসাথেই আসলে আমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার সুবিধাই কিন্তু এইটা যে সকলেই একসাথে মিলে আমরা পড়াশোনার দিকে এগিয়ে যাব। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয় বা কোন সনে শুরু হয়? খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। 1979 সাল, 1980 সাল, 1981 সাল, 1982 সাল। বাংলাদেশের রঙিন টিভির যাত্রা বা রঙিন টিভির সম্প্রচার কত সালে শুরু হয়? বাংলাদেশের রঙিন টিভি এখন আমাদের প্রত্যেকেরই ঘরে ঘরে থাকে। যদিও এখন আমরা টিভি থেকে বোধহয় আরো ছোট ইস্যু চলে গেছে, আপডেটেড ইস্যু চলে গেছে। এখন আমরা সকলে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এগুলোতে বেশি ইউজার ফ্রেন্ডলি হয়ে গেছে আমাদের জন্য। তারপরও রঙিন টিভিটা এখনো চলে, এবং অনেক বিশাল সংখ্যক দর্শক এখনো এই রঙিন টিভির সম্প্রচারের সাথে জড়িত। এবং তো এই রঙিন টিভি সম্প্রচার কোন সনে শুরু হয়? 1979, 1980, 1981, 1982। আমাদের যারা বিশেষ প্রত্যাশীরা আছেন তাদের কাছে কিন্তু একটা কমন সমস্যার কথা আমি শুনি। আমি নিজে পড়াশোনা করতে সময় আমি যেটা ফেস করি, যেটা হচ্ছে এই সালগুলো মনে রাখা খুবই কষ্টকর। তো সালগুলো খুবই কনফিউজিং, মানে বিভিন্ন সাল বিভিন্ন এই পরীক্ষার হলে আসলেই গোলায় যায় যে আসলে কোনটা, এটা কি 1980 ছিল না 1979 ছিল না 1880 ছিল। তো এই নাম্বার বা ডিজিট, সো নাম্বার এবং ডিজিট মনে রাখা কিন্তু খুবই কষ্টকর। তো এইটার আসলে মূল সমাধান হচ্ছিল বারবার প্র্যাকটিস করা। বারবার প্র্যাকটিস করা ছাড়া আসলে এটা আসলে বিশেষ করে মনে রাখাটাই খুব কষ্টকর। তো প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই। প্র্যাকটিস ছাড়া আসলে এই ধরনের সালগুলো মনে রাখা এবং সঠিকভাবে উত্তর করা ইটস কোয়াইট টাফ। তো এই প্র্যাকটিস করার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান, বিসিএস গুরু ক্লাব প্র্যাকটিস সেশন। তো আশা করবো আপনারা সকলেই উত্তর দিবেন। তো আমি জাস্ট একটা উত্তর দিয়ে দেখছি যে কোনটি সঠিক উত্তর হয়। 1980 সাল ইজ দ্য রাইট অ্যান্সার, এবং প্রশ্নটা আমি বলেছিলাম বেশ গুরুত্বপূর্ণ। দেখেন প্রশ্নটা কিন্তু 26তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে এসেছে। সো 31/12/2004 সালে অংশ নেওয়া যে বিসিএস পরীক্ষা, ওই বিসিএস পরীক্ষায় কিন্তু প্রশ্নটা এসেছে। আমরা জাস্ট একটু ছোট করে ব্যাখ্যাটা দেখে নিব। মায়া আপু কমেন্ট করেছেন অপশন বি 1980 সাল। ধন্যবাদ আপু আপনাকে, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের সাথে থাকবেন, শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি। 1964 সালে ঢাকায় তৎকালীন ডিআইটি ভবনে বাংলাদেশ টেলিভিশনের সাদা কালো সম্প্রচার শুরু হলেও 80-র দশকে তার নতুনত্ব পায়। কেননা 1980 সালে বিটিভির রঙিন টিভি সম্প্রচার শুরু হয়, ফলে বদলে যায় টেলিভিশনের প্রচার পদ্ধতি। এজন্য তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবুও তিনি জনগণের তুমুল সমালোচনার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে রঙিন টেলিভিশনের সূত্রপাত করেন। অবশ্য তখন ভারতেও রঙিন টেলিভিশনের প্রচলন হয়নি। তো ভারতের আগে আমরা এটা পেরেছিলাম। সো এটা আমাদের জন্য একটা ভালো খবর, আশার জায়গা নিয়ে খবর। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন, নিপ্রোট, NIPORT, নিপোর্ট, নিপোর্ট কোথায় অবস্থিত? নিপোর্ট কোথায় অবস্থিত? ফার্মগেট, মিরপুর, আজিমপুর, জয়দেবপুর, গাজীপুর। নিপোর্ট আমরা জানি বাংলাদেশের জনসংখ্যা গবেষণা একটি প্রতিষ্ঠান। নিপোর্ট সরকারি প্রতিষ্ঠান, এরা সরকারিভাবে জনসংখ্যা এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে গবেষণা করে, রিসার্চ করে এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে, স্টাডি করে, সার্ভে করে। তো এদের সদর দপ্তর কোথায় বা এদের অফিস কোথায় অবস্থিত? ফার্মগেট, মিরপুর, আজিমপুর, জয়দেবপুর, গাজীপুর। আপনাদের সকলের কাছ থেকে উত্তর আশা করছি। আপনারা সকলের উত্তর নিয়েই আমি উত্তর দেখতে যাব, এবং আমরা সকলে মিলে আসলে প্র্যাকটিস করব যে কি অবস্থা আমাদের সকলের প্রস্তুতির। মায়া আপু কমেন্ট করছেন জয়দেবপুর, গাজীপুর। তো আমরা দেখবো উত্তরটি সঠিক কিনা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সকল প্রশ্নের উত্তর দিবেন। আমরা একসাথে প্র্যাকটিস করব। আমরা ফেসবুকের সাথে অনেকেই যুক্ত আছি। তো আমি জাস্ট একটা দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে ফার্ম গেট। যেহেতু আমাদের দর্শক বলেছেন অপশন ডি, জয়দেবপুর গাজীপুর, সো আমি অপশন ডি সিলেক্ট করছি। না, we both are wrong. অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আজিমপুর, ঢাকা এটা সঠিক উত্তর। যেটা আমি বলছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা নিপোর্ট হলো স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট। 1977 সালের জুলাই গঠিত প্রতিষ্ঠানটি দেশের জনসংখ্যা সংক্রান্ত জরিপ ও গবেষণা পরিচালনা করে থাকে। এর অবস্থান ঢাকার আজিমপুরে। তো আমরা একটা নতুন ইনফো জানলাম। এই বিষয়টা আমারও যে ভুল হতো, তো আমি ব্যাপারটা জেনে জানলাম। তো ধন্যবাদ মোহাম্মদ তৌহিদ হোসেনকে, উনি সঠিক উত্তর দিয়েছেন অপশন সি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? 169, 170, 168, 172। নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত? 169, 170, 168, 172। চা আমাদের সকলেরই প্রিয় একটি পানীয়। তো সেই বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়, বিশেষ করে চিটাগাং, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই জোনটাতে, বিশেষ করে সিলেটের এই জোনটাতে, সিলেট অঞ্চলে এখনকার বর্তমানে। এবং আমরা সকলেই জানি চা উৎপাদন কিন্তু শুরু হয়েছিল বাংলাদেশের চট্টগ্রাম জেলায়। তো এই প্রশ্নটা অনেকেই ভুল করেন, আপনারা জানানোর জন্য আর কি বললাম। তো এই কয়েকটা জেলায় যেহেতু চা বাগান আছে, তো এই চা বাগান নিবন্ধিত আছে কতটি, সেটাই আসলে এই প্রশ্নের উত্তরে জানতে চেয়েছে। ইস্তিয়াক অভি ভাই আমাদের কমেন্ট করেছেন 169টি। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। আমরা দেখব যে আপনার উত্তরটি সঠিক কিনা। আমরা 169টি সিলেক্ট করছি যে বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কত, এবং উত্তরটি সঠিক। বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা এখন 169টি, এবং সর্বশেষ নিবন্ধিত চা বাগান হচ্ছে হলো তিনহট্টি চা বাগান, খাগড়াছড়ি। তো এটি সর্বশেষ নিবন্ধিত চা বাগান। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি কৃষি পণ্য কোনটি? ধান, পাট ও পাটজাত দ্রব্য, সরিষা, শাকসবজি। আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটি সবাই পারবেন। খুবই সহজ একটি প্রশ্ন। আমাদের প্রধান অর্থকারী রপ্তানিযোগ্য অর্থকারী ফসল বা রপ্তানিযোগ্য কৃষি পণ্য, আমরা কোনটি আসলে সবচেয়ে বেশি রপ্তানি করে থাকি? যদিও তো আমরা আমদানি নির্ভর দেশ, তারপর আমরা যে সমস্ত বিষয়গুলো আসলে রপ্তানি করি, সেই বিষয়গুলো আমাদের জন্য আসলে আশা জাগা নিয়ে আমাদের দেশের অর্থনীতির জন্য। হাবিবুল্লাহ হাবিব ভাই বলছেন পাট ও পাটজাত দ্রব্য। তো আমরা পাট ও পাটজাত দ্রব্য কিনা দেখবো। আমারও মনে হচ্ছে পাট এবং পাটজাত দ্রব্য। আমার মনে হয় যারা আপনারা দেখছেন, আমাদের সাথে যুক্ত আছেন, প্রায় সকলেরই মনে হচ্ছে পাট বা পাটজাত দ্রব্য। যদি আপনাদের ভিন্ন কিছু মনে হয়ে থাকে, আপনারা কিন্তু বিনা বাধায় বা বিনা সংকোচে কমেন্টে জানাতে পারেন। আসলে আমরা এখানে প্র্যাকটিস করতে এসেছি, ভুল হবে, ভুল থেকেই আমরা আসলে শিখবো। মানুষ আসলেই তখন শেখা শুরু করে যখন আসলে মানুষ তার নিজের ভুলগুলা শুধরানোর চেষ্টা করে। মানুষ ভুলগুলা শুধরানোর চেষ্টা না করলে মানুষ কিন্তু আসলে তার শেখার আগ্রহ হারিয়ে ফেলে, মানুষের ইমপ্রুভমেন্টের জায়গা হারিয়ে ফেলে। তো সব আমাদের মাঝে বেশ কয়েকজন কমেন্ট করেছেন। ধন্যবাদ হাবিবুল্লাহ হাবিব ভাই, মায়াপু, অভি ভাই, তৌহিদ হোসেন, সকলেই বলছেন অপশন বি, পাট এবং পাটজাত দ্রব্য। আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং কমেন্ট উত্তর দেওয়ার জন্য। আমরা দেখবো সঠিক উত্তরটি কি, এবং অপশন বি ইজ দ্য রাইট আনসার। ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের সকলের উত্তর সঠিক হয়েছে। আমরা দেখবো এটা সঠিক উত্তর কেন, ব্যাখ্যাটা আমরা জাস্ট একটু ছোট করে পড়বো। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি কৃষিপণ্য হচ্ছে পাট ও পাটজাত দ্রব্য। বর্তমানে বাংলাদেশ থেকে বিশ্বের প্রায় 135টি দেশে 282টি পাট ও পাটজাত পণ্য রপ্তানি করা হয়, যেটা 2020-21 অর্থ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বেড়েছে 31%।
2020-21 অর্থ বছরে পাটজাত এবং রপ্তানি 31% বেড়েছে। তো এটা 2020-21 অর্থ বছরের ডাটা। আপনারা যদি রিসেন্ট আপডেটেড ডাটাটা দেখতে চান, আমাদের ইনফো সেন্টারে যে আপনারা সকল আপডেটেড ইনফোটা পাবেন, এবং ডেইলি আপডেটেড ইনফো আপনারা ডেইলি পেয়ে যাবেন। অর্থাৎ দৈনন্দিন পত্রিকা থেকে বিসিএস এ আসা উপযোগী যে তথ্যগুলো থাকে, আমরা সেগুলোকে ফিল্টার করে এবং সেগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে প্রেজেন্টেবল করে আমাদের অ্যাপে আমরা সেটি প্রেজেন্ট করি আপনাদের সকলের জন্য, যাতে আপনাদের প্রত্যেকের সময় নষ্ট না হয় যে ডেইলি ইনফো বা সাম্প্রতিক তথ্য খুঁজে খুঁজে বের করে পড়ার জন্য। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সুন্দর সুবিধাটি নেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রশ্ন। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? আমি অনুরোধ করব প্রশ্নটি ভালো করে পড়ার জন্য। মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, এইচ.এম. কামরুজ্জামান। এই প্রশ্নটা আমরা কিন্তু ভুল করি, বিকজ জাতীয় চার নেতার অনেকগুলা দপ্তর সে সময় ছিল, একজন অনেকগুলা দপ্তর নিয়েছিলেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার সময় যখন মুজিবনগর সরকার গঠিত হয় তখন। এই কারণে এবং দপ্তরগুলোর মাঝে আমরা কিন্তু প্যাচ লাগাই ফেলাই, ঠিক আছে? সো এর জন্য আমি বারবার বলছিলাম প্রশ্নটা ভালো করে পড়েন। এই ধরনের প্রশ্নটা খুবই ভালো করে পড়াটা খুবই জরুরি। সো অর্থ বিষয়ক মন্ত্রণালয়ে কে দায়িত্বে ছিলেন? এমডি তৌহিদ হোসেন বলছেন অপশন সি। ইশতিয়াক অভি বলছেন অপশন সি। মিস মায়া বলছেন অপশন সি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। আমরা দেখবো উত্তরটি সঠিক কিনা। তো আমরা অপশন সি সিলেক্ট করছি এবং অপশন সি সাবমিট করে দেখছি উত্তরটি সঠিক কিনা। এবং দুঃখিত, আপনাদের উত্তরটি ভুল হয়েছে এবং এই প্রশ্নটি 43তম বিসিএস এর প্রিলিমিনারি টেস্টে এসেছিল। তো মুজিবনগর সরকার গঠন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা এবং 1971 সালের 10 এপ্রিল এটি গঠিত হয় এবং 17 এপ্রিল এটি শপথ নেয় মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। এবং তারপরেই আমাদের দুঃখিত, আমাদের মনে হয় স্ক্রিনটি টেকনিক্যাল সমস্যার কারণে চলে গেছে। আমরা এখন ফেরত আসছি, একটু দয়া করে আমাদের সময় দিবেন। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের পেজটি চলে গেছে। আশা করছি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটির জন্য। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে আমরা আবার যাচ্ছি। তো যেটা বলছিলাম, মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানন, এইখানে হচ্ছিল শপথ নেওয়া হয় এবং শপথ নেওয়ার পরে আমাদের জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমেদ, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা, তথ্য সম্প্রচার, যোগাযোগ, অর্থনৈতিক বিষয়াবলী, পরিকল্পনা বিভাগ, শিক্ষা, স্থানীয় সরকার, স্বাস্থ্য, শ্রম কল্যাণ, সংস্থাপন বিভাগের দায়িত্ব ছিলেন এবং বাকিরাও ওইভাবে সকলেই দায়িত্ব ভাগ করে নিয়ে মহান মুক্তিযুদ্ধে তাদের নিজ নিজ জায়গা থেকে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, আমরা সকলেই জানি। তো এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কতটা গুরুত্বপূর্ণ আমরা নিজেরাই বুঝতে পারছি যে একবার বিসিএস এবং রিসেন্ট একটা বিসিএস এসেছে 43 বিসিএস। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে এবং সংবিধান থেকে আমাদের এখনকার প্রশ্ন। তো সংবিধানের প্রশ্ন কিন্তু প্রতি বছরই একটা দুইটা করে থাকেই। বিসিএস প্রিলিমিনারি টেস্ট হবে এবং সংবিধানের প্রশ্ন থাকবে না, এটা আসলেই অস্বাভাবিক। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠন বর্ণিত হয়েছে? 119, 137, 118, 117। তো কিছুদিন আগেই আমাদের দেশের নির্বাচন কমিশন গঠন হয়েছে। তো এই যে নির্বাচন কমিশনটা গঠন হলো, সেটা সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদের রেফারেন্স অথবা কত নাম্বার অনুচ্ছেদে এই ঘটনাটা বর্ণিত আছে, সেই প্রশ্নটাই জানতে চেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের গঠন বর্ণিত হয়েছে?
119, 119, 137, 118, 117। আমরা জানি এখানে যে 4টি ধারা রয়েছে তার মধ্যে একটি রয়েছে পিএসসির গঠনের ধারা, একটি তো নির্বাচন কমিশনেরই রয়েছে এবং বাকি 2টি সংশ্লিষ্ট ধারা রয়েছে। আমি দেখতে পাচ্ছি অপশন থেকে। তো আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা এই প্রশ্নের উত্তরে পার্টিসিপেট করবেন এবং সঠিক উত্তরটি দিয়ে আমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করব। তো অনুচ্ছেদগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অনুচ্ছেদ, যেটা আমি বললাম অপশনে 4টার মধ্যে একটি রয়েছে পিএসসি গঠন হয় কত নম্বর অনুচ্ছেদের, সেটি একটা রয়েছে। আরেকটা তো এটা সঠিক উত্তর রয়েছে যে নির্বাচন কমিশন। আর আর 2টা রয়েছে, ওই 2টা আমি বলতে পারছি না কি, আমার সঠিক খেয়াল নেই। কিন্তু ওইটাও 117, 118, 137, 119। কোনটি সঠিক উত্তর হবে আমরা একটি সিলেক্ট করব। তো আমরা যে কোনো একটি সিলেক্ট করছি, সিলেক্ট করে দেখছি উত্তরটি সঠিক কিনা বা উত্তরটি সঠিক হয় কিনা। তো আমরা 118 সিলেক্ট করছি এবং হ্যাঁ 118 ইজ দ্য রাইট অ্যান্সার। আমি যেটা বলতেছিলাম 137 নম্বর অনুচ্ছেদ খুব সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, ওটা পিএসসি গঠনের ওইটা 137, 138 এগুলো পিএসসি রিলেটেড, জাতীয় বাংলাদেশ কর্ম কমিশন, যেটা পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। তো আমরা ব্যাখ্যাটা পড়বো। 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কার্যাবলী বর্ণিত রয়েছে সংবিধানের 118-র 1 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। তো জাতীয় প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনার নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকবে, যা রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে অন্যান্য নির্বাচন কমিশনকে নিয়োগদান করবেন। এবং 118-3 ধারায় বর্ণিত আছে যে নির্বাচন কমিশনারের পদের মেয়াদ হবে তার কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর। তো এটাই আপনাদের বলছিলাম যে আপনারা যখন একটি প্রশ্ন করবেন, দেখবেন আমাদের এই ব্যাখ্যায় কিন্তু 118-র 1 অনুচ্ছেদে যেইভাবে লেখা আছে আমরা কিন্তু সেইভাবেই এটাকে সুন্দর করে তুলে ধরেছি। তো যাতে আমাদের একজন যে রিডার বা আমাদের যে একজন বিশেষ ক্যান্ডিডেট, সে যাতে তাকে ওই সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদটা খুঁজে দেখতে না হয় যে ওইখানে কি আছে বা ওইখানে আমাদের রিলেটেড কি আছে। তো আমরা ওই প্রশ্নের রিলেটেড যা কিছু আছে সব কিছুই কিন্তু আমরা অ্যাড করে রাখি আমাদের প্রশ্নে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জীবন ঢুলি কি? একটি উপন্যাসের নাম, একটি আত্মজীবনীর নাম, একটি কাব্য গ্রন্থের নাম, একটি চলচ্চিত্রের নাম। জীবন ঢুলি কি? জীবন ঢুলি সম্পর্কে আমরা কি জানি? জীবন ঢুলি কি? একটি চলচ্চিত্রের নাম, একটি আত্মজীবনীর নাম, একটি কাব্যগ্রন্থের নাম, একটি চলচ্চিত্রের নাম। উপন্যাস, আত্মজীবনী, কাব্যগ্রন্থ, চলচ্চিত্র। তো জীবন ঢুলি আমরা অনেকেই হয়তো জানি, জীবন ঢুলি এটা খুব ফেমাস। তো এটা কি উপন্যাস, আত্মজীবনী, কাব্যগ্রন্থ না চলচ্চিত্র? আমরা সকলের কাছ থেকে উত্তর আশা করছি। আপনারা সকলেই উত্তর দিবেন, উত্তর দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তো জীবন ঢুলি একটি উপন্যাসের নাম, একটি আত্মজীবনীর নাম, কাব্যগ্রন্থের নাম। তো আপনারা সকলে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো আমরা দেখবো সঠিক উত্তরটি কি। আমার মনে হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমার মতন তাওহিদ হোসেন ভাইয়েরও মনে হচ্ছে অপশন ডি রাইট অ্যান্সার। ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করার জন্য। দেখি আমরা দুজনে সঠিক কিনা। তো আমরা উত্তরটি নিয়ে এবং হ্যাঁ, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একটি চলচ্চিত্রের নাম জীবন ঢুলি। তো আমরা দেখবো এটি ব্যাখ্যা। পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বাগেরহাট জেলার চুকনগর গণহত্যাকে অবলম্বন করে তৈরি করা হয়েছিল জীবন ঢুলি চলচ্চিত্র। 1971 সালের 20 মে পাকিস্তানি হানাদার বাহিনী এই বর্বরতায় 8,000-এর বেশি মানুষ নিহত হন। এই কাহিনীকে কেন্দ্র করে পরিচালক তানভীর মোকাম্মেল ছবিটি নির্মাণ করেন এবং চলচ্চিত্রটি 2014 সালের 14ই ফেব্রুয়ারি মুক্তি পায়। আমরা হয়তো অনেকেই চলচ্চিত্রটা দেখেছি।
এবং এই চলচ্চিত্রে আপনার শতাব্দী ওয়াহুদ এবং জয়তিকা জয়তী এবং আরো অনেকেই ছিলেন, ফেমাস যারাই ছিলেন। তো অনেকেই একজন ঢুলির একজন ঢুলির জীবনীর মাধ্যমে এই একাত্তরের যে নৃশংস ঘটনা একটি অঞ্চলে, তো সেটি দেখানো হয়েছিল এই ছবিটির মাধ্যমে। তো আপনারা অনেকেই হয়তো ছবিটি দেখেছেন, যারা দেখেননি অনুরোধ থাকবে আপনারা দেখে নিবেন, সময় পেলে হয়তো আপনারা দেখবেন আশা করি। তো বিশেষ করে মুক্তিযুদ্ধ রিলেটেড বা শিক্ষামূলক যে ছবিগুলো আসলে আমাদের সকলেরই দেখা উচিত। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? ফেনী, রাজশাহী, খাগড়াছড়ি, নীলফামারী। তো এটা ভূগোল সম্পর্কিত প্রশ্ন। রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? রামগড় স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? আপনাদের সকলের কাছে আমি উত্তর আশা করছি। আমরা দেখব রামগড় স্থলবন্দর কোথায় অবস্থিত। তো আমরা জানি আমাদের দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর রয়েছে। তো কয়েকটি বন্দর সম্পর্কে আমরা নিজেরাও হয়তো অনেকেই জানি। বেনাপোল, দিনাজপুরে একটা আছে, লালমনিরহাটের এখানে, সিলেটের তামাবিল স্থলবন্দর। তো রামগড় স্থলবন্দর কোথায় অবস্থিত? মায়া আপু বলছেন ফেনী। তো আমরা দেখবো উত্তরটি সঠিক কিনা। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং কমেন্ট করে আমাদের উত্তরটি জানানোর জন্য। আমরা দেখবো আপনার উত্তরটি সঠিক কিনা। তো আমরা অপেক্ষা করছি, আরো কয়েকজন যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা হয়তো চিন্তা করছেন উত্তর কোনটি হবে। যেহেতু ভূগোলের প্রশ্ন, আমরা অনেকেই হয়তো ভূগোলে অ্যান্সার করার সময় একটু চিন্তিত থাকি, কনফিউজিং অ্যান্সার হয় কিনা, কি হয়। তো আমরা দেখবো সঠিক উত্তর কোনটি। আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটি। ও সরি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, খাগড়াছড়ি। তো বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত রামগড় স্থলবন্দর, স্থলবন্দরটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার রামগড় সীমান্তে অবস্থিত। এটার বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম আইসিপি রয়েছে। তো আমরা দেখবো এখান থেকে। তো এটি একটি প্র্যাকটিক্যাল ভাবে এটি একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার লোড করে রামগড় হয়ে ভারতের সাবরুম এবং সেখান থেকে সেভেন সিস্টারে পণ্য পরিবহনের জন্য এই বন্দর ব্যবহার করা হয়। তো এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এমডি তাওহিদ হোসেন আমাদেরকে সঠিক উত্তরটি দিয়েছেন। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? তো আমরা জানি আমাদের দেশে বেশ কয়েকটি সমুদ্র বন্দর রয়েছে, যেটি আসলে আমাদের দেশের আমদানি রপ্তানিতে একদম অভাবনীয়ভাবে ভূমিকা রেখে চলছে এবং 24/7 এটা আসলে আমাদের দেশের সাপ্লাই চেইন এবং আমাদের দেশের রপ্তানিজাত পণ্য বাইরে নিয়ে যাওয়া, আমদানিজাত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়াতে একটি মুখ্য ভূমিকা পালন করছে এই বন্দরগুলো, সমুদ্র বন্দরগুলো। তো আমাদের দেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? সোনাদিয়া, পায়রা, কলাপাড়া, আন্ধারমানিক। সো আমরা দেখবো আমাদের দেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি। তৃতীয় সমুদ্র বন্দর সোনাদিয়া, পায়রা, কলাপাড়া, আন্ধারমানিক। আমাদের দেশের তৃতীয় সমুদ্র বন্দর কোনটি? আপনাদের কাছ থেকে আমি উত্তর আশা করছি। তো আমরা দেখবো সঠিক উত্তর কি। আমার মনে হচ্ছে
অপশন বি রাইট অ্যান্সার। তো অনিল আপু আমাদের কমেন্ট করে জানিয়েছেন অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখি আপু আপনার উত্তরটি সঠিক কিনা, আমরা এখনই জানতে পারবো আপনার উত্তরটি সঠিক কিনা। রাবেয়া আক্তার আঁখি বলছেন পায়রা, অর্থাৎ অপশন বি। ধন্যবাদ আপু আপনাদের দুজনকেই আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা দেখব উত্তরটি সঠিক কিনা। আমরা দেখি, আমরা অপশন বি পায়রা সিলেক্ট করছি। তো হ্যাঁ, অপশন বি পায়রা ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা দেখব ব্যাখ্যাটি। বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম পায়রা। এটি পটুয়াখালী, কলাপাড়ার রাবনাবাদ অন চ্যানেলে তীরে অবস্থিত। 2013 সালের 19 নভেম্বর টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এই সমুদ্র বন্দরের ভিত্তিফলক স্থাপন উন্মোচন করেন এবং 2016 সালের 13ই আগস্ট সমুদ্র বন্দরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আমরা জানতে পারলাম, দেখবেন একটা প্রশ্নের মধ্যে কিন্তু একটা কনফিউজিংই ছিল, যেটা আন্ধারমানিক। আন্ধারমানিক কিন্তু নদী, আর হচ্ছিল সমুদ্র এলাকাটার নাম কিন্তু পায়রা। সো আন্ধারমানিক কিন্তু চ্যানেল, ওই আন্ধারমানিক চ্যানেল দিয়ে আসে। তো প্রশ্নটি যদি এইভাবে আসতো, যে এখানে কিন্তু আরেকটা প্রশ্ন হতে পারতো, আমরা ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারলাম। তো অনেকগুলো প্রশ্নই হতে পারতো, যে কবে চালু হয়, কবে ভিত্তিফলক উন্মোচন হয়, এবং এটার ধারণ ক্ষমতা হয়তো কত, এই ধরনের প্রশ্ন হয়তো হতে পারতো। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হতে পারতো সেটা হচ্ছে হলো যে এটা কোন চ্যানেলে, যে পায়রা এটা কোন চ্যানেল। ঠিক আছে, সো আন্ধারমানিক চ্যানেল। সো এটা আমরা সকলে জেনে রাখলাম। তো বিসিএস এ পড়তে গেলে কিন্তু আসলে এইভাবেই পড়তে হয়, কানেক্টিং করে পড়তে হয়, যে আপনি আসলে একটা জিনিস পড়তেছেন ওই রিলেটেড আর কি কি আছে, তাহলে দেখুন আপনার সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হবে। তো এটার জন্য আমাদের অ্যাপটা এইভাবেই ডিজাইন করা, এইভাবেই সাজানো। তো আপনাদের সকলকে আমরা বারবারই বলি যে আমাদের অ্যাপটা একবার অন্তত ঘুরে দেখুন। আমার মনে হয় কেউ নিরাশ হবেন না একবার ঘুরে দেখলে, এবং তার আসলে প্রস্তুতিতে একটি সহায়ক ভূমিকা পালন করবে এই অ্যাপটি। তো আমরা অনেকেই কোচিং বা বিভিন্ন বই অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি, অনেক কিছু নিয়ে দৌড়াদৌড়ি করি। আসলে দিন শেষে দেখা গেছে আমরা একই সাবজেক্টের বই 3টা 4টা করে কিনি, কোনো বই শেষ করতে পারি না। তার চাইতে যে কোনো একটা গাইডলাইন যদি আমরা ফলো করি, সেটা আপনি যেটাই করেন সেটাই আপনার জন্য উপকারী। তো আমরা সকলকে আহ্বান জানাবো আমাদের এই অ্যাপটা অন্তত একবার ঘুরে দেখার জন্য। তারপরে যদি আপনার কাছে মনে হয় যে না, এটা আমি ব্যবহার করতে পারি, তাহলে আপনি ব্যবহার করেন, সমস্যা তো নেই। আর যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি ব্যবহার করেন না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আপনার অ্যাপটি ভালো লাগবে, কারণ একজন বিসিএস প্রত্যাশী সে যে ব্যাপারগুলো চায়, ধরেন আপনি সাম্প্রতিক বিষয় চাবেন, অথবা আপনি রেগুলার পরীক্ষা দিতে চাবেন, কাস্টমাইজ করে পরীক্ষা দিতে চাবেন, আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে চাবেন যাতে আপনি 24 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকতে পারেন, অথবা যতটুকু আপনি সময় পান, যারা জব করেন বা ভার্সিটিতে এখন আছেন, তো যতটুকু যারা তারা সময় পান, তারা হচ্ছিল যতটুকু সময় পান ওই সময়টাকে আপনারা ইউটিলাইজ করার চেষ্টা করতে চাইবেন। তো এই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমাদের অ্যাপে অলরেডি দেওয়া আছে, এবং উই আর অলওয়েজ ওপেন ফর নিউ আইডিয়াস। তো আপনাদের যদি মনে হয় যে এই জিনিসটা করলে আমাদের জন্য আরো ভালো হবে, আপনারা যে কোনো সময় আমাদেরকে জানাতে পারেন। যদি ওই আইডিয়াটা সকলের জন্য সর্বোপরিভাবে ভালো হয়, আমাদের ম্যানেজমেন্ট ইনশাল্লাহ সেটা সাদরে গ্রহণ করবে। তো আপনাদের সকলের প্রতি আহ্বান থাকলো, যদি এরকম কোনো সাজেশনও থাকে আপনারা জানাবেন, যে না ভাই এইটা না, এইটা করলে মনে হয় আমাদের জন্য ভালো হয়, বা অতিরিক্ত এইটা করলে আমাদের জন্য আরো ইফেক্টিভ হয়। তো আপনাদের সকলের প্রতি আহ্বান থাকলো, আপনারা অন্তত এটা বলবেন যে আমাদের আরেকটু কি করলে ভালো হয়। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সর্বপ্রথম কোন দেশের বিরুদ্ধে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বিজয় লাভ করে? ভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ। বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সর্বপ্রথম কোন দেশের বিপক্ষে সাফ চ্যাম্পিয়ন মহিলা চ্যাম্পিয়নশিপ বিজয় লাভ করে? শারমিন রেজা আমাদেরকে কমেন্ট করেছেন পায়রা। আগের প্রশ্নে কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আপনার উত্তরটি সঠিক হয়েছিল। আশা করব পরবর্তী প্রশ্নেও আমাদের সাথে থাকবেন আপনি। আমি আপনাদের সকলের কাছ থেকেই উত্তর আশা করছি। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল সর্বপ্রথম কোন দেশের বিপক্ষে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
চ্যাম্পিয়নশিপে বিজয় লাভ করে। ভারত, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ। তো আমরা অনেকেই জানি বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল কিন্তু বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে অনূর্ধ্ব-19 এবং সাফ চ্যাম্পিয়নশিপে অভাবনীয় ফল বয়ে নিয়ে আসছে বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসছে বহির্বিশ্বে। তো বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল সর্বপ্রথম কোন দেশের বিপক্ষে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে বিজয় লাভ করে? খান আসাবুর বলছেন মালদ্বীপ। মায়াপু বলছেন অপশন খ নেপাল। শামীম রেজা ভাই বলছেন অপশন বি নেপাল। আমারও মনে হচ্ছে নেপাল, তো আমি নেপালটাই সিলেক্ট করছি, যেহেতু সংখ্যাগরিষ্ঠ বলেছেন নেপাল। আমাদের কাছে মালদ্বীপ উত্তরও রয়েছে, একজন বলেছেন, একজন ভাই আমাদের কমেন্ট করে জানিয়েছেন মালদ্বীপ হতে পারে। আমরা দেখব। শামীম রেজা ভাই বলছেন নেপাল। জি ভাই, ধন্যবাদ। আমরা দেখব এখনই উত্তরটি সঠিক কিনা। আপনাদের রাবেয়া আক্তার আখি আপু বলছেন নেপাল। ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য। আমরা দেখব আপনাদের সঠিক সবার উত্তরই হয়েছে। কারো উত্তরটি হয়তো সঠিক হয়েছে, কারো উত্তরটি হয়তো ভুল হয়েছে। তো সবার উত্তরটি আসলে হয়েছে। এখন সঠিক হয়েছে না ভুল হয়েছে সেটাই আমরা আসলে দেখব। চলেন আমরা দেখি আমাদের উত্তরটি আসলে ঠিক হয়েছে কিনা। তো আমরা যেহেতু নেপালি বেশি, মানে সংখ্যাগরিষ্ঠ দর্শক আমাদের নেপাল উত্তর দিয়েছেন, তো আমি নেপালি সিলেক্ট করছি। তো আমরা দেখি নেপাল সঠিক উত্তর কিনা। এবং নেপাল ইজ দ্য রাইট অ্যান্সার। ধন্যবাদ আপনাদের সকলকে উত্তর প্রদান করার জন্য। তো যাদের উত্তর হয়তো হয়নি তারা আমরা জেনে নিলাম, তো এটা তাদের জন্য আসলে এক ধরনের জেতা, কারণ সেই উত্তরটি হয়তো জেনে গেল। আর যারা আমরা জানি তারা তো এই জিনিসটা আবার একটু যাচাই করলাম বা ঝালাই হলো আমাদের। আমরা দেখে নিব ব্যাখ্যাটা, এক্সপ্লেনেশনে কি লেখা আছে। বাংলাদেশের জাতীয় মহিলা ফুটবল দল 29শে জানুয়ারি 2010 সালে সর্বপ্রথম নেপালের বিপক্ষে ম্যাচ খেলার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করে। 19 সেপ্টেম্বর 2022 সালে বাংলাদেশ সর্বপ্রথম নেপালের বিপক্ষে 3-1 ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতন সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে। তো ধন্যবাদ সবাইকে। আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নে। আপনাদের সকলের জন্য আজকে আমাদের শেষ প্রশ্ন। তো জরুরি অবস্থা জারির বিধান সংবিধানের সন্নিবেশিত হয় কোন সংশোধনীতে? আবারও সংবিধান রিলেটেড প্রশ্ন। আমি আগেও বলেছি সংবিধান রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে যে 3 মার্কস আসে, সংবিধানের যে 3 মার্কস আসে, এই 3 মার্কস কিন্তু আসলে আমরা খুব সহজেই উঠাতে পারি, কারণ সংবিধানের প্রশ্নগুলো আসলে একটু অল্প একটু পড়লেই কিন্তু আসলে পারা যায়। বিশেষ করে সংবিধানের সংশোধনীগুলা, প্রস্তাবনাগুলা, ধারাগুলা, এবং ধারা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ধারাগুলো আছে, সেগুলো পড়লেই কিন্তু আসলে দেখা গেছে যে আমরা অনেক ভালো ভালো ইম্পর্টেন্ট অনেকগুলো প্রশ্নই আসলে কমন পাওয়া সম্ভব। তো জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় কোন সংশোধনীতে? সেটা হচ্ছিল দ্বিতীয় সংশোধনী, তৃতীয় সংশোধনী, চতুর্থ সংশোধনী, পঞ্চম সংশোধনী। যারা সংবিধান পড়বেন তাদের জন্য সংশোধনীগুলো পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং এই সংশোধনীগুলো আসলে কখন কি প্রেক্ষাপটে হয়েছে সেগুলোও জানার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আসলে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার যে চ্যাপ্টারটা আছে আমাদের বিসিএস এ বাংলাদেশ বিষয় বলে, সেইটার অনেক অনেক কিছুই আপনি বুঝে যাবেন এবং অনেক কিছু কাভার হয়ে যাবে আপনার। যে আপনি জাস্ট শুধুমাত্র রাজনৈতিক কাঠামোটা পড়ে নিলেই আপনার কিন্তু মোটামুটি রাজনৈতিক প্রবাহ, রাজনৈতিক ধারা অনেক কিছুই বুঝে যাবেন। আপনি যদি 17টা সংশোধনী আপনি পড়তে পারেন কোনোভাবে ভালো মতন, এবং সংশোধনীগুলো যদি আপনি বুঝতে পারেন এগুলো কেন হয়েছে, অবভিয়াসলি একাডেমিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন, আমি রাজনৈতিক আলোচনা করছি না। তো একাডেমিক আলোচনা যদি আপনি করেন তাহলে আপনি হচ্ছে জানতে পারবেন কোন সংশোধনীটি কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে, তার প্রেক্ষাপট কি ছিল, ঠিক আছে, এবং কেন হয়েছিল, এবং কোনটি বাতিল, যেগুলো বাতিল হয়েছে সেগুলো কে বাতিল করলো, কোথা থেকে বাতিল হলো, কেন হলো, এবং রিপ্লেসমেন্ট নতুন কি আসলো। তখনই আপনি দেখতে পারবেন যে আপনার যে রাজনৈতিক ব্যবস্থাপনা, আমাদের বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনা যে চ্যাপ্টারটা আছে সেটা আপনি অনেক কিছু আসলে নিজেই জানতে পারবেন। সো আপনি সংবিধান পড়তে চাই কিন্তু রাজনৈতিক ব্যবস্থাপনা পড়া হয়ে যাবে আপনার। অনিল আক্তার আপু বলছেন অপশন বি, এবং মায়া আপু বলছেন অপশন সি। তো আমার কাছে মনে হচ্ছে
অপশন কোনটা হবে আমি জানি না, আমি নিজেও কনফিউজড। তো শামীম রেজা বলছেন কি দ্বিতীয় সংশোধনী। তো আমরা তাহলে ৩ ধরনের উত্তর পেলাম। অপশন এ, বি, সি। অনিল আক্তার আপু বলছেন অপশন বি। শামীম রেজা ভাই বলছেন অপশন এ দ্বিতীয় সংশোধনী। মায়া আপু বলছেন অপশন সি চতুর্থ সংশোধনী। আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় সংশোধনী রাইট অ্যান্সার। তো আমি দ্বিতীয় সংশোধনীটাই সিলেক্ট করছি, কারণ যেহেতু আমাদের কমেন্টে সবই সমান সংখ্যক উত্তর এসেছে। তো আমি দ্বিতীয় সংশোধনী আমার কাছে মনে হচ্ছে, তো আমি দ্বিতীয় সংশোধনীটাই সিলেক্ট করছি। দেখবো আমার উত্তরটি সঠিক কিনা। এবং শামীম রেজা ভাই আপনাকে ধন্যবাদ, আপনার উত্তরটি সঠিক হয়েছে। অপশন ক দ্বিতীয় সংশোধনী, এটা সঠিক উত্তর। তো আমরা একটু দেখবো 1973 সালের 22শে সেপ্টেম্বর দ্বিতীয় সংশোধনী আনা হয়। এতে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে 26, 63, 72 ও 142 সংশোধন আনা হয়। নিবর্তনমূলক আটক, জরুরি অবস্থা ঘোষণা ও এ সময় মৌলিক অধিকারগুলো স্থগিতকরণ সম্পর্কে প্রথম দিকে সংবিধানের কোনো বিধান ছিল না। প্রথম সংশোধনীর মাধ্যমে দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে বিধানগুলো সংযোজন করা হয়। তো আপনাদের সকলের উদ্দেশ্যে একটু প্রশ্ন থাকবে, আমাদের সংবিধান এখন পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে? আপনারা কমেন্টে উত্তর দিয়ে জানাবেন। এই প্রশ্নের সাথে কিন্তু এই ব্যাখ্যাটাও আমাদের দরকার, যে আমাদের সংবিধান এখন পর্যন্ত মোট কতবার সংশোধিত হয়েছে এবং সর্বশেষ সংশোধনীটি কবে হয়েছে। তো আপনারা সকলে কমেন্ট বক্সে জানাবেন। তো ততক্ষণে আমরা আসলে আমাদের অ্যাপটি একবার ঘুরে দেখতে চাই। আমি যেহেতু বলেছিলাম যে আজকে এটা আমাদের যে শেষ প্রশ্ন তো আমাদের অনুষ্ঠানে, তো আমি আপনাদের সকলের উত্তর আশা করছি। এবং ততক্ষণে আমি আমাদের অ্যাপটা আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই একটু। তো আমাদের এই অ্যাপে আপনি প্র্যাকটিস করতে পারবেন, আমাদের এখানে গেম খেলতে পারবেন। যেটা আমি বলছিলাম যে আপনার যে সময়টা, আপনি হয়তো বাসে বসে আছেন বা যারা অফিস করেন তারা একটু ফ্রি টাইম পেলে হয়তো বই খাতা নিয়ে পড়ার সময় হবে না, কিন্তু আপনি যখন মোবাইলটা ইউজ করছেন তখন আপনি ফেসবুক স্ক্রলিং না করে বা আপনি ইনস্টাগ্রাম নাই করে আমার মনে হয় আপনি যদি একটু বিশেষ প্রস্তুতি নেন, তো এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ এবং আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতে পারলেন এবং আপনি কাজের মধ্যে থেকেও আসলে পড়াশোনা করতে পারলেন। তো এই এবং যারা ভার্সিটিতে আছেন, ইউনিভার্সিটিতে যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আছেন, তো আপনাদের সকলের প্রতি আসলে অনুরোধ থাকবে আমাদের এই অ্যাপটা আপনারা সর্বোচ্চ ব্যবহার করার জন্য। অনেকেই আমাদের কমেন্ট করতেন। আকি আপু বলছেন 16 বার, মাধবী আক্তার বলছেন 17 বার, শামীম রেজা বলছেন 16 বার। ধন্যবাদ আপনাদের সকলকে কমেন্ট করার জন্য। তো আমরা যেটা বলছিলাম, এই যে আমাদের ইনফো সেন্টারে দেখবেন আমরা প্রতিদিনকার যে আপডেটেড তথ্যগুলা কিন্তু আপনাদের সামনে সুন্দর করে উপস্থাপন করি এবং এগুলো আমরা কিন্তু বিভিন্ন জাতীয় দৈনিক থেকেই সংগ্রহ করি। তো এবং প্রত্যেকটি তথ্য ভেরিফাইড এবং কয়েকবার ক্রস চেক করার পরেই আপনাদের সামনে হাজির হয়। তো আপনাদের এইটুকু আমি অ্যাসিওর করতে পারি, আমাদের ইনফো সেন্টার, আমাদের কোশ্চেনের কোয়ালিটি নিয়ে আপনাদের নিশ্চয়ই কোনো থাকবে না, কমপ্লেইন থাকবে না। দুঃখিত, আমাদের টেকনিক্যাল কারণে আমাদের ডিসপ্লেটা কয়েকবার চলে যাচ্ছে। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটার কারণে, টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা বোধহয় এখন আবার ফিরে আসতে পারছি। তো সরি, আমি যেটা বলছিলাম আর কি, তো এইখান থেকে আপনি কিন্তু এই যে প্রতিদিন 10টা করে ভোকাবুলারি শিখতে পারছেন। আমাদের প্রতিদিন সকালে আমরা 10টা করে ভোকাবুলারি এইখানে পোস্ট করি। তো আপনি জাস্ট 10টা ভোকাবুলারি পড়তে আপনার হয়তো 2-3 মিনিট সময় লাগবে। তো এই 2-3 মিনিটের মাঝেই আপনি আপনি কিন্তু 10টা ভোকাবুলারি শিখে ফেলতে পারতেছেন, যে যে জিনিসটা হয়তো আপনি বই নিয়ে বসে থাকলে ওই 10টা শিখতে পারতেন না, বা ওইভাবে আসলে আমাদের সময় হয় না যে একদম অফিসিয়ালি আমরা হয়তো কোনো একটা ভোকাবুলারি বই খুলে অথবা কোনো একটা অ্যাপ ইউজ করে বা একটা স্পেশাল ভোকাবুলারি বই রাখা আমাদের সাথে ক্যারি করা, এটা আসলেই হয় না। তো এটার কারণে আপনাদের জন্য কিন্তু এই সুবিধাটা করা হয়েছে। দেখেন আমাদের এই যে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক, এটা বেশ কয়েকদিন আগেই প্রকাশ হয়েছে। তো
এইটা হচ্ছে দেখেন আমাদের এখানে কিন্তু আপডেট করা হয়েছে। সো যাই হোক, এইভাবে অনেক ধরনের সুযোগ সুবিধা এখানে এই অ্যাপে আছে। তো আপনাদের সকলকে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের অ্যাপটা একবার ঘুরে দেখার জন্য। তো আমাদের 3টার সময় একটি কুইজ শো আছে। আপনারা যারা অংশ নিতে চান আমাদের পেজে যোগাযোগ করবেন, তাহলেই আপনারা হচ্ছে হলো আমাদের এই কুইজ শোতে অংশ নিতে পারবেন। এবং এই কুইজ শোতে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম।